নেপালে জেল থেকে পালানো অপরাধী পাকড়াও ৩৫ জন অপরাধীকে পাকড়াও করল এসএসবি। উত্তরপ্রদেশের ভারত নেপাল সীমান্তে পাকড়াও ২২ জন। বিহার ভারত ও নেপাল সীমান্ত থেকে জালে ৩ জন এবং বাংলার সীমান্ত থেকেও আটক ৩ জন। আমরা বারে বারে দেখিয়েছি পানি ট্যাঙ্কি সীমান্তে কিভাবে এসএসবি টহল চলছে। প্রতিটি গাড়ি, টোটো, অটো, যে কোনো ধরনের পণ্যবাহী গাড়ি থেকে শুরু করে স্কুটার, বাইক একটাও বাদ যাচ্ছে না। প্রত্যেকের পরিচয়পত্র ঝালিয়ে নিয়ে সম্পূর্ণ নিরাপত্তা যাচাই করে তবেই ঢুকতে দেওয়া হচ্ছে ভারতে। এবং এই ঝাড়াই বাছাইয়ের ফলেই, এই কড়া নিরাপত্তার ফলেই সীমান্ত থেকে একের পর এক অপরাধীকে পাকড়াও করলো এসএসবি। ৩৫ জনকে পাকড়াও করা হয়েছে। উত্তরপ্রদেশ থেকে ২২ জন, অর্থাৎ উত্তরপ্রদেশ সীমান্ত থেকে ২২ জন, বিহার থেকে ৩ জন এবং বাংলার সীমান্ত থেকে ৩ জনকে আটক করা হয়েছে। নেপাল থেকে একের পর এক জেল ভেঙে পালানো কয়েদিরা পালিয়ে আসার চেষ্টা করছে, ভারতে ঢোকার চেষ্টা করছে এবং যে সীমান্ত দিয়ে চেষ্টা করছে সেই সব সীমান্তে কড়া নজরদারি এসএসবির হাতেই পাকড়াও এরকম ৩৫ জন। উত্তরপ্রদেশের সীমান্ত থেকে পাকড়াও ২২ জন, ৩ জন পাকড়াও বিহার সীমান্ত থেকে এবং ৩ জন পাকড়াও বাংলার সীমান্ত থেকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী। দীপাঞ্জন বাবু, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। যেভাবে নেপালে জেল ভেঙে বেরিয়েছে, যেভাবে একের পর এক এসএসবির হাতে পাকড়াও হচ্ছে জেল পালানো কয়েদিরা, তাতে এই মুহূর্তে ভারত নেপালের যে রাজ্যের সীমান্তগুলো শেয়ার করে, ভাগ করে নেয় নেপালের সঙ্গে, সেই সব সীমান্তগুলো কতটা গুরুত্বপূর্ণ? দেখুন, গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে, এটা চিন্তারও ব্যাপার। কারণ এই সীমান্তগুলো কিন্তু পাঞ্জাব সীমান্ত বা রাজস্থান সীমান্তের মতো নয়। কারণ এখানে যে টোপোগ্রাফি, যেরকম জঙ্গল, পাহাড়, ঝর্ণা রয়েছে, সেখানে 100% সিকিউর করা খুব মুশকিল। এটা তো আমি বিহার পুলিশকে এবং এসএসবিকে অভিনন্দন জানাবো যে এতজনকে ওরা ধরতে পেরেছে। এটা সত্যি এটা খুবই বিপজ্জনক ব্যাপার। এখন আমাদের বাংলার যে সীমান্ত রয়েছে, চিকেন স্নেক, এগুলো এখন সাংঘাতিক গুরুত্বপূর্ণ হয়ে গেছে। শুধু কয়েদিরা নয়, তাদের সঙ্গে সন্ত্রাসবাদীরাও জেল থেকে পাঠিয়েছে, যারা নেপালের জেলে কিছু ছিল। তো সেটা এখন নজর রাখছে, আমি নিশ্চিত, ভারত সরকারের এজেন্সি এবং সুরক্ষা বাহিনীগুলো। দীপাঞ্জনবাবু, এই সূত্রে তাহলে আপনার কাছে আর একটা বিষয় একটু পরিষ্কার করতে চাইবো। আপনি টোপোগ্রাফির কথা বলছিলেন, সেই টোপোগ্রাফির সুযোগ নিয়ে তাহলে বাংলা, বিহার, উত্তরপ্রদেশ বিশেষ করে কেউ যদি ঢুকে পড়ে, সেই আশঙ্কার জায়গাও তো রয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তো রাজ্যকেও সতর্ক থাকতে হবে। নিশ্চিতভাবে সেটা রয়েছে। কারণ দেখুন, এই যে সীমান্তগুলো, এগুলো তো আর ৬০০ মিটার বা ১ কিলোমিটার বা ১০ কিলোমিটার নয়। এবং টোপোগ্রাফির কারণে ওখানে বারবার ফেন্সিং বা সার্কাটিনা ওয়ার ফেন্সিং নেই, যেটা পশ্চিম প্রান্তে রয়েছে ভারত পাকিস্তানে, পূর্ব প্রান্তে ভারত বাংলাদেশও বেশ কিছু জায়গায় রয়েছে। এবং আপনারা জানেন, যেটা আমরা বারবার বলি যে ৩০০-৪০০-৫০০ কিলোমিটার বাংলায় জমি পায়নি বলে যে বারবার ফেন্সিং হয়নি, তার জন্য অনুপ্রবেশ হচ্ছে। আর এই নেপালের বর্ডারটাতে তো পুরোটাই তাই। কারণ প্রাকৃতিক কারণে ওখানে ফেন্সিং করাটা অলমোস্ট ইম্পসিবল। এবং জঙ্গল প্রচুর রয়েছে, পাহাড়, ঝর্ণা, সেখান দিয়ে অনুপ্রবেশ ভারতবর্ষে হতেই পারে। রাজ্য সরকারগুলোকে সাংঘাতিক সতর্ক থাকতে হবে। শুধু এসএসবির ঘাড়ে দোষ ঠেলে দিয়ে রাজনীতি করলে চলবে না। দীপাঞ্জনবাবু, এর মধ্যে আমরা যা খবর পাচ্ছি, ইতিমধ্যেই জেল ভেঙে ১৩,০০০-এর বেশি কয়েদি একেবারে পালিয়ে গিয়েছে, তাদের ট্রেস করা যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না। এটাও তো ভয়ঙ্কর বিপজ্জনক প্রতিবেশী দেশের জন্য। দেখুন, সংখ্যাটা তো আমি বলতে পারবো না। ১৩,০০০টা একটা বিরাট সংখ্যা। নেপালের জনসংখ্যার অনুপাতে যদি সেখানে যা জেল আছে এবং সেখানে যা কয়েদি, তো ১৩,০০০ সংখ্যাটা আমি এখনো নিশ্চিত করে তো বলতে পারছি না। কিন্তু যদি ১৩,০০০-এর জায়গায় ১৩০০ হয়, সেটাও ভয়ঙ্কর। বাংলাদেশে যেরকম খুলে দেওয়া হয়েছিল জেলগুলোকে, আপনাদের মনে আছে, এবং সমস্ত সন্ত্রাসবাদীরা বেরিয়ে গেছিল এবং একটা বহুল অংশে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গে ঢুকেছে এবং কিছু ধরাও পড়েছে। এখানে নেপালে তো নিশ্চিতভাবে, নেপালে পার্টিকুলারলি কাঠমান্ডু তো একটা অনেকদিন ধরে অপরাধের কেন্দ্রবিন্দু, চাहे वो স্মাগলিং হোক, চাहे ह्यूमन ট্রাফিকিং, ড্রাগ ট্রাফিকিং অথবা সন্ত্রাসবাদ।
তো সেখানকে যারা বেরোচ্ছে 13,000-এর জায়গায় যদি 1300 হয় সেটা সাংঘাতিক বিপজ্জনক। রাজ্য সরকারগুলো সংশ্লিষ্ট বিহার, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গকে সাংঘাতিক সতর্ক থাকতে হবে। এসএসবি সতর্ক আছে, এজেন্সিও সেখানে সতর্ক। আশা করি এটা ঢুকতে পারবে না ভারতে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।